মাঝে মধ্যে যে কমেন্টগুলো আমার ভিডিওতে তুলে ধরি, যে কমেন্টগুলোর মাধ্যমে আমি কন্টেন্ট বানাই, আমার ভিডিওতে তো কোনো কমেন্টই আসছে না। আমি নিজের মনে এই কমেন্টগুলো বানাই আর নিজের কন্টেন্ট তৈরি করার জন্য এইসব বলি। তো হাই এভরিওয়ান, আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 6:10-15 মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণই হলো, 5:10-15 মতো বাজবে ওই রকম টাইমে। উঠে পড়ে সবার প্রথমে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এদিকে কাচাকুচি করার জন্য একেবারে সব কিছু কলপাড়াতে নিয়ে চলে এসেছি। এদিকে বাসি কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি। সবার প্রথমে দাঁতটা ব্রাশ করে নিই, তারপরে না হয় ওইদিকে কাচাকুচিগুলো করে নেব। দাঁত পরিষ্কার করতে করতে একটা দিদিভাইয়ের কমেন্ট আমার বেশ মনে পড়লো। উনি কমেন্ট করেছেন, প্রথমে যে লাইনটা বলেছে ওইটা তো আমি আর ভাষাতে উচ্চারণ করলাম না, ওটা এতটাই বাজে বলেছে। তারপরে লিখেছে যে ওরা দাঁত মাজে না, ওরা পচা মুখে খাবার খায়। আবার সোশ্যাল মিডিয়াতে এসেছে দাঁত ট্রিটমেন্ট করার জন্য। এর একটা দুটো কমেন্ট পড়ে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারি না, জানেন তো। এর মাথায় হয়তো একটু মেন্টাল আছে, জানেন তো। আমি সোশ্যাল মিডিয়াতে কোনো রকম দাঁত ট্রিটমেন্ট করার জন্য আসিনি। আমি দাঁতটা উঠিয়েছিলাম, একটা দু দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তাদের কমেন্টের রিপ্লাই আমি শুধুমাত্র দিয়েছিলাম। আর সকালে আমি দাঁত পরিষ্কার করি না না করি সেটা কি আপনি দেখতে আসেন আমার বাড়িতে? আমি ভিডিওতে যতটুকু তুলে ধরি আপনি ততটুকুই দেখতে পারবেন। একটা বাচ্চা ছেলে রয়েছে, সংসারে যেমন হোক কাজ রয়েছে, সকাল থেকে অনেকটাই চাপের মধ্যে থাকি। আর সকালে উঠে পড়ে ওই ব্রাশ করার সময় আমার বাসি মুখটা একদমই দেখাতে ইচ্ছে করে না। তো সেই কারণে আমি ব্রাশ করার ভিডিও একদমই করি না। তাহলে আপনি কী করে বুঝলেন যে আমি সকালে ব্রাশ করি না করি না? আপনি ঠিকঠাকভাবে ব্রাশ করেন তো, তাহলেই হবে। আমার কথা না ভাবলেও চলবে আপনাকে। যাই হোক, ওইদিকে ব্রাশ করে পরে মুখে ফেস ওয়াশটাও করে নিয়েছি। সকালে মুখটার মধ্যে একটা তেল তেলে ভাব থাকে, তো সেই কারণে ফেস ওয়াশটা করে নিলে না মুখটা বেশ ভালো মতো ফ্রেশ লাগে। যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে হলুদ যে প্লাস্টিকটা পেতেছি, আমি যখন কলপাড়িতে কাচাকুচি করি তখন কিন্তু এই হলুদ প্লাস্টিকটা পেতে নিই। বিশেষ করে সোনামাই জামা কাপড়গুলো যখন কাচাকুচি করি তখন বিশেষ করেই পেতে নিই। জানি না, কলপাড়িতে কাচাকুচি করলে আমার কিন্তু শুধু কাচাকুচি করতে ইচ্ছা করে না, মনে হয় তলে প্লাস্টিক আরে কিছু পেতে নিই তারপরে কাচাকুচি করে নেব। যাই হোক, এইদিকে আমার কাচাকুচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে একে একে সব কটা জিনিস ধুয়ে নেব। যে কোনো জিনিস কিন্তু যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে থাকি। বিশেষ করে সোনামায়ের জিনিসগুলো 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে দিই। যাই হোক, ওইদিকে সোনামায়ের জিনিসও আজকে খুব একটা বেশি থাকেনি, আর আমারও খুব একটা বেশি কাচাকুচি থাকেনি। আমার বাসি জামা কাপড়গুলো ছিল আর সোনামায়ের ওই কটা মতো ছিল। যাই হোক, ওইদিকে আমার কাচাকুচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে চলুন এবারে তাড়াতে মিলে দিই। কিছুদিন আগে পর্যন্ত তো ছাদেতেই মিলছিলাম, তবে পায়ে ব্যথাটা আবারও বেড়ে গিয়েছিল। তো সেই কারণে এখন প্রত্যেক দিন নিচেতেই মিলে দিচ্ছি, ছাদকে আর নামা ওঠাটা করছি না। একবার মিলে দিয়ে এলে একবার কুড়োতে গেলে সেটা ঠিক ছিল, তবে আমার আবার যদি মাঝখানে উল্টোতে না যায় সেই জিনিসটা আবার পোষায় না, জানেন তো। আমাকে মাঝখানে 2-3 বার মতো উল্টোতে যেতে হবে, তবেই যে আমার জামা কাপড় শুকিয়ে পোষাবে। তো সেই কারণে আমি নিচেতেই জামা কাপড় মিলে দিই। এতো অবশ্য দেরি হয়, তবে পায়ে ব্যথাটা কম আছে। ওইদিকে জামা কাপড়গুলো মিলে পরে সকালের মুড়িটাও খেয়ে নিয়েছি। তারপরে এইদিকে বসেছি আলু ছুলতে। কালকে আমি দিদিভাই দুজনেই ঠিক করে রেখেছিলাম যে কালকে একটু আলো চাল ঘাটবো। বেশ অনেক দিন হয়ে গেল আলো চাল ঘাটা করা হয়নি। আর এই কিছুদিন আগেই বাবা বেশ অনেকগুলো আলো চাল ভাঙিয়ে এনেছে, মা ওগুলো সব বাগিয়ে আরে রেখেছে। তো সেই কারণে বিশেষ করে এইদিকে সবার প্রথমে আলু সেদ্ধর জন্য আলুগুলো ছুলে পরে একদম বনিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ছুলে দিচ্ছি আর ওইদিকে দিদিভাই আলু চাল সেদ্ধটা চাপিয়ে দেবে, কারণ ওইদিকে আমার সোনামাটা উঠে পড়েছে। ভাবলাম আমিই চাপিয়ে দেবো, দিদিভাই এখনো পর্যন্ত সকালের মুড়ি খাবার খায়নি। দিদিভাই বললো যে আজকে মুড়ি খাবো না, আজকে সকাল করে আলু চাল সেদ্ধটা হলে এইটাই খেয়ে নেবো। এদিকে সোনামায়ের খাবারটা করা কমপ্লিট হয়েছে, ওইদিকে ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এইদিকে তারপরে বাবা হাঁক দিচ্ছে যে এই খেপি মাছ নিবি কি, তাহলে আয়। বড় মাছ তো প্রত্যেক দিন হাতের কাছে পাওয়া যায়, তবে এই যে ছোট ছোট যে চুনো মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু প্রত্যেক দিন হাতের কাছে পাওয়া যায় না। তো সেই কারণে যেদিনকে পাওয়া যায় হাত ছাড়া করি না। যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানোর সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই গিয়েছে সোনা পাপাকে খাবার খাওয়ানোর জন্য। তো ওই দিক থেকেই আমি বুঝতে পারলাম যে হয়তো আলু চাল ঘাটাটা একটু তোলাতে লেগে যাচ্ছে। তারপরে দেখলাম যে তোলাতে লাগেনি, তবে জলের পরিমাণটা একটু কমে গিয়েছিল। 2 থেকে 3 মিনিট যদি থাকতো তাহলে হয়তো তোলাতে লেগে যেত। যাই হোক, এদিকে আরেকটু জল দিয়ে দিলাম। আর দাঁড়ান দেখি সেদ্ধ হতে আর কতটা দেরি রয়েছে। এখনও বেশ ভালোই দেরি রয়েছে, ঢাকাটা দিয়ে দিই। যাই হোক, ওইদিকে সোনামাকে এই মুহূর্তে রেডি করানো হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই আলু চাল ঘাটাটা নামিয়ে পরে ভাতটাও চাপিয়ে দিয়েছে।
ভাবলাম ততক্ষণকে এদিকে আমি মাছগুলো বেছে নিই। এই ছোট মাছ বাছতে বেশ অনেকক্ষণ টাইম লেগে, জানেন তো, এতটাই টাইম লাগে এর 3 ডবল। যদি বড় মাছ পাশে বাছা হয় তাহলে হয়তো বড় মাছটা বাছা হয়ে যাবে, তবুও আমার এইদিকে ছোট মাছগুলো বাছা হবে না। আর মাছ নিয়ে আসবো, আমার সোনা মা আর সোনা পাপা আসবে না, সেটা কখনো হতে পারে? ওরা মাছ খেতে পছন্দ করে না, তবে মাছ দেখতে ভীষণ পছন্দ করে। সোনা মা কিন্তু এই ছোট মাছগুলো ভীষণ পছন্দ করে, তবে ও কাঁটা লেগে যাওয়ার ভয়ে কিন্তু আমি ওকে দিতে পারি না। তবে আজকে ভেবেছি একটু বড় বড় মাছগুলো রেখে দেবো ওর জন্য, দিয়ে পরে ওকে কাঁটা ছাড়িয়ে পরে খাওয়াবো। আর এই মাছগুলো খাওয়াটাও ভীষণ উপকার শুনেছি। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজছে। ওইদিকে আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, আর এই মুহূর্তে গিয়েছে দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়ানোর জন্য। এই মুহূর্তে দিদিভাইয়ের অলরেডি 2টো মতো তরকারি হয়ে গিয়েছে। একটা হচ্ছে কুঁদরি ভাজা, আর একটা হচ্ছে ওই যে ছোট মাছগুলো ছিল ওই ছোট মাছগুলো ঝাল দেওয়া। আমি ওইদিকে এসে পরে সবার প্রথমে ভাতের হাঁড়িটা উঠিয়ে পরে এদিকে 1 থালা ভাত ঢেলে নিলাম। এই 1 থালা ভাত যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না। এদিকে ঘরের মধ্যে ভাতটা রেখে দিয়ে এসে পরে এদিকে পরে সবজির তরকারিটা চাপিয়ে দেবো। আজকে সবজির মধ্যে কিন্তু এই 3টেই রয়েছে, আর কিন্তু কোনো রকম সবজি হবে না। ওই কুঁদরি ভাজা, মাছ ঝাল দেওয়া আর সব সবজি দিয়ে একটা তরকারি, এই 3টে তরকারি দিয়ে কিন্তু বেশ ভালো মতো ভাত পেরিয়ে যাবে। আর ভীষণ হিজিগিজি তরকারি করলে কেউ খেতেও চায় না। তো যাই হোক, সবজির জন্য সবার প্রথমে আলুটা ওইদিকে ভেজে তুলে রেখে দিয়েছি, এরপরে সবজিগুলো দিয়ে দিলাম। আজকে সবজির মধ্যে রয়েছে 2টো বেগুন রয়েছে ছোট ছোট, আর এদিকে বেশ অনেকগুলো পটল রয়েছে আর বটবটি রয়েছে। এই সবজির তরকারির মধ্যে যত রকমের সবজি পড়বে খেতে ততই বেশি ভালো লাগবে। যাই হোক, সবজিগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো, তাহলে ভাজাটাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার সবজি ভাজাও হয়ে গিয়েছে। যাই হোক, চলুন সবজিগুলোও নামিয়ে রাখি, তারপরে সয়াবিনটা ভেজে নেবো। ওইদিকে সবজিগুলো যখন ভাজছিলাম তখনই কিন্তু আমি সয়াবিনটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনারা তো কম বেশি সকলেই জানেন যে আমরা সয়াবিনটাকে ছাড়িয়ে রান্না করি, এতে নুন হলুদটা বেশ ভালো মতো ঢুকে, আর তরকারিতে দিলে তরকারির মশলাটাও বেশ ভালো মতো ঢুকে, আর সয়াবিনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সয়াবিনটার মধ্যেও অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো, তারপরে সয়াবিন ভাজাটাও নামিয়ে নেব ওই একটাই বাটিতে। যাই হোক, এইদিকে আমার সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, এরপরে এই বাটিটাতে নামিয়ে দিই। তো যাই হোক, চলুন এইদিকে তো সব ভাজাভুজির গল্প শেষ। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরে মশলাটা কষিয়ে নিই। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে পরে এদিকে টমেটোটা কুচিয়ে রেখেছি, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে কুচিয়েছি, তারপরেও কিন্তু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এই নুনটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যায়, তো সেই কারণে বিশেষ করে নুনটা দিয়ে দিলাম। তারপরে আদা জিরে রসুন সব কিছু পেস্টটা দিয়ে দিলাম, এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো মশলাটার মধ্যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেবো। চলুন, এই তরকারিটা চাপাতে চাপাতে একজনকার কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। কমেন্টটা এসেছে আমার ইউটিউব থেকে। তোমাকে এত কমেন্ট কে করে? তোমার ভিডিওতে তো কোনো কমেন্ট দেখতে পায় না, নাকি তোমার নিজের বানানো কথা কন্টেন্টের জন্য না থাকে কোনো লাইক, না থাকে কোনো কমেন্ট, তার আবার বড় বড় কথা, নিজের বানানো কথা। আমি জানি সে যদিও এটা আমাকে খারাপ মাইন্ডেই কথাটা বলেছে, তবে আমি তাকে ভালো ভাষাতেই বলছি। কারণ সে যেহেতু আমার ফেসবুক হয়তো পেজটা জানে না, বা ফেসবুকের ভিউজ কমেন্ট লাইক সে জানে না, ইউটিউবে সত্যিই আমার লাইক বা কমেন্ট আসে না। তো সেই কারণেই আমি বলতে চাই যে ইউটিউবে কিন্তু আমার কোনো লাইক কমেন্ট আসে না, তবে ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে লাইক কমেন্ট, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তো সেইখান থেকে কিছু কিছু কমেন্ট আমি তুলে ধরে পরে কন্টেন্ট বানাই। কমেন্ট কিন্তু আমার প্রচুর পরিমাণে আসে, তবে যেগুলো মনে হয় যে আমার এটা তুলে ধরাটা উচিত সেগুলোই কিন্তু আমি তুলে ধরি। আমি কিন্তু নিজের থেকে কোনো রকম কোনো কিছুই বানাই না। কেউ যদি কমেন্ট না করে তাহলে আমি এই কমেন্টগুলো পাই কোথা থেকে বলুন? আমি কি লোকের কমেন্ট বক্স থেকে কমেন্টগুলোর স্ক্রিনশট মেরে আমার কন্টেন্ট বানানোর জন্য তৈরি করি? এটা তো কোনোদিনও হতে পারে না। আমার ফেসবুকে যাবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কমেন্ট লাইক আসে কি না। এইদিকে আপনার সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার সবজি তরকারিটা হয়ে গিয়েছে। 2টো বাটি করে নামিয়েছি, একটা দুপুরের জন্য আর একটা রাত্রের জন্য। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পরে সোনামাকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে এই মুহূর্তে আমি স্নান করে পরে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি। 2 দিন আগেই দাদাভাই একটা নতুন জেনারেটর এনেছে, তো কালকে এই 4টে জেনারেটারই পুজো করানো হবে। সেই কারণে আজকে সকাল থেকেই সবাই জোর কদমে এই জেনারেটরগুলো পরিষ্কার করছে, রং করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমাকে বরমশাই বলেছিল তুমি যখন দুপুরের ভাত খাবে আমাকে একবার ডাকবে, 2 খাবল খাইয়ে দেবে। আমার তো কালি হাত রয়েছে আর আজকে খেতে একটু দেরি হবে, তো সেই কারণে বিশেষ করে এই মুহূর্তে আমি দুপুরের খাবার খেতে বসেছি।
এসেছি, বড়মশাইকে ডাকতে গিয়েছিলাম দু খাবল খাইয়ে দেবো বলে। যাই হোক, এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন ঘড়ির কাঁটায় রাত্রে 9টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এইদিকে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো কালকে তো মেলা গিয়েছিলাম, মেলার থেকে কী কী এনেছি সেগুলোই তো আপনার সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। বিশেষ কিছু আনিনি, তবে যেগুলো এনেছি সেগুলোই আপনার সাথে শেয়ার করব। যে পর্দাটা দেখছেন, এই পর্দাটা কিন্তু আমাদের দরজার জন্য এনেছি। আমাদের যেই বছর বিয়ে হয়েছিল সেই বছরে এই পর্দাটা কেনা হয়েছিল, আমাদের যে পুরনো পর্দাটা রয়েছে। তবে এই পর্দাটার কোয়ালিটিটা কিন্তু খুব একটা বেশ ভালো থাকেনি, তো সেই কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে গোল্ড রিংগুলো রয়েছে ওই জায়গাগুলো বিশেষ করে নষ্ট হয়ে গিয়েছে। তো সেই কারণে বড়মশাই বলল যে সবার প্রথমে একটা পর্দা কিনে নাও। সেই কারণে আমাদের যে জানালার পর্দাগুলো রয়েছে ওইটার সঙ্গেই কিছুটা ম্যাচিং করে পরে এই দরজার পর্দাটা কিনেছি। আপনারা বলুন তো, জানলার পর্দার সঙ্গে এই দরজার পর্দাটা একটু হলেও ম্যাচিং লাগছে কি? থেকে বেশি ম্যাচিংয়ের কিন্তু পাইনি, লাল কালারের এইটাই পেয়েছি। এইটার দাম নিয়েছে ওই 300 টাকা মতো। যাই হোক, এইদিকে দুটো মতো পেথে নিয়ে এসেছি বাড়ির জন্য। তরকারি ঢাকা দেওয়া বা তরকারি বানানো যে কোনো কাজই কিন্তু এই পেথেগুলো সাহায্যে হবে। তবে তরকারি ঢাকা দিতে হলে কিন্তু ছোট ছোট মানে থালা আরে হলে বেশ সুবিধা হয়। যাই হোক, এই পেথেগুলোর দাম নিয়েছে কিন্তু 20 টাকা করে 40 টাকা। 3টে জিনিস নিয়েছিলাম আমাদের বাচ্চাগুলোর জন্য, তবে ওগুলো আমার হাতের কাছে নেই, তো সেই কারণে আর দেখাতে পারলাম না। এই হলো আমার ছোট্ট একটা শপিং মেলার থেকে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো এই জিনিসগুলো জানাবেন।